দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। কোভিড-19-এ কর্মহীন তৈরি পোশাক ও চামড়া খাতে শ্রমিকদের নগদ সহায়তা দেয়ায় জটিলতা, তালিকা নেই কারো কাছেই। দীর্ঘ 8 বছর পর আবারও খুলতে যাচ্ছে ইতালির শ্রমবাজার, কৃষি শ্রমিক নেয়ায় আগ্রহ। বাংলাদেশে মাথাপিছু বিদেশি ঋণের পরিমাণ 342 মার্কিন ডলার, এক দশকে বেড়েছে 50 ভাগের বেশি। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। করোনায় এখন পর্যন্ত কত শ্রমিক কাজ হারিয়েছে তার কোনো সঠিক তথ্য নেই সরকারি বেসরকারি কোনো সংস্থার কাছেই, যে কারণে কাজ হারানো শ্রমিকদের জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মান সরকারের দেয়া আর্থিক সহায়তা বিতরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং পাদুকা শিল্পের শ্রমিকদের জন্য 1135 কোটি টাকার এই তহবিল দেয়া হয়েছিল বাংলাদেশকে। শাহাদাত হোসেনের রিপোর্ট। মার্চে দেশে করোনা শনাক্তের পর হঠাৎই উৎপাদন থেমে যায় পোশাক কারখানাগুলোতে। সেই ধাক্কায় স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় 2000-এর বেশি কারখানা। জুনের পর থেকে বাকিগুলো উৎপাদনে এলেও শ্রমিক ছাঁটাই হয়েছে সেখানেও। শুধু পোশাকই নয়, অন্য সব খাতের মতো শ্রমিকরা কাজ হারিয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য এবং পাদুকা শিল্পেও, যাদের সহায়তায় এগিয়ে আসে ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানি। কাজ হারানো শ্রমিকদের জন্য 1135 কোটি টাকা সহায়তা দিয়েছে এই দুই উন্নয়ন সহযোগী। সে অর্থ বিতরণে গেল সপ্তাহে একটি নীতিমালা প্রণয়ন করেছে শ্রম অধিদপ্তর। রপ্তানিমুখী 4টি প্রতিষ্ঠান, তাদের যারা সদস্য কর্মহীন হয়ে পড়া শ্রমিক, সেই শ্রমিকরা এই সুবিধাটি পাবে। নীতিমালায় বলা হয়েছে, মার্চের 8 তারিখের পর থেকে চাকরি হারানো তৈরি পোশাক ও চামড়া এবং পাদুকা শিল্পের শ্রমিকরা পরের 3 মাসের জন্য 3000 টাকা করে মোট 9000 টাকা পাবেন। এই সময়ে শারীরিকভাবে অক্ষম, প্রসূতি কল্যাণ সুবিধাবঞ্চিত, সন্তান জন্মদানকারী, করোনা কিংবা অন্য রোগে আক্রান্ত শ্রমিকদেরও দেয়া হবে সহায়তার অর্থ। তবে ওই 3 মাসে যারা চাকরিতে যোগ দিয়েছেন, চাকরি পাওয়ার মাস থেকে তারা নগদ সহায়তা পাবেন না। ফেব্রুয়ারির একটা কারখানায় পেরোলে যাদের নাম ছিল সেই হবে ভিত্তি। তাদের মধ্যে এখন যারা ওই প্রতিষ্ঠানে আর কর্মরত নাই, তাদের তালিকা পাঠাবে তার সংশ্লিষ্ট শিল্প সংগঠন দল এখানে যে কমিটি ফরম্যাট আছে সেই কমিটির এটি উপস্থাপন করে, যদি কোনো ত্রুটি না থাকে তাহলে এটি অনুমোদন করে চিফ অ্যাকাউন্টস অফিসারের কাছে এটি পাঠাবে। বরাদ্দকৃত অর্থে 12 লাখের বেশি শ্রমিককে সহায়তা দেয়া যাবে। এর জন্য তালিকা তৈরির দায়িত্ব দেয়া হয়েছে তৈরি পোশাক এবং চামড়া খাতের 4 শীর্ষ সংগঠনকে। তবে সংগঠনগুলো বলছে, নীতিমালার শর্ত মেনে তালিকা তৈরি সম্ভব নয় তাদের পক্ষে। ছাঁটাইকৃত শ্রমিকরা সবাই কি কর্মহীন আছে এই নিশ্চয়তা কে দিবে? তারা তো আমাদের এখান থেকে মনে করেন আমার বিকেমির একটা মেম্বার ফ্যাক্টরি থেকে ছাঁটাই হলো, সে গিয়া যে বিজেমির একটা ফ্যাক্টরিতে কাজে যোগ দেয়নি, এই নিশ্চয়তা কে দিবে? যারা বিজেমির মেম্বারের বাইরে অথবা আমাদের যারা সাব কন্ট্রাক্টিং ফ্যাক্টরিগুলি রয়েছে, তাদেরকেও এখানে দেওয়ার কোনো সুযোগ এই পলিসির মধ্যে নেই। বাট প্রকৃত ক্ষতিগ্রস্ত আমি মনে করি সেখানে আরো বেশি। তারা দেবে হলো গিয়ে 3000 টাকা, তার জন্য এত ফর্মালিটি আর এত রকমের নানা রকমের কিচ্ছা কাহিনী আছে। এই কিচ্ছা কাহিনীতে কোনো শ্রমিকরাও ইন্টারেস্টেড না। আমরা এতবার কমিউনিকেট করতেছি ওয়ার্কারদের সাথেও, আর ওই মালিকদেরকেও বলছি, তা কারো কোনো আগ্রহ দেখতেছি না এক্ষেত্রে। আর তাই অর্থ বিতরণ কার্যক্রম বাস্তবায়নে শ্রম অধিদপ্তরের কমিটিতে এখনও নাম পাঠায়নি দায়িত্বপ্রাপ্ত 4 মালিক সংগঠনের 3টি। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দীর্ঘ 8 বছর পর বাংলাদেশ থেকে ইতালি আবারও কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। দেশটি মূলত কৃষি খাতে কর্মী নেবে। পুরাতন কর্মীরাও জানুয়ারি থেকে যেতে পারবেন বলে জানিয়েছেন তিনি। মাসিক রাহাতের রিপোর্ট। করোনায় দেশে ছুটিতে আসা প্রবাসী কর্মীদের আবারও যাওয়া শুরু হয়েছে। সৌদি আরব, ওমান, আরব আমিরাত ও কাতারের প্রবাসীরা এরই মধ্যে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। ছুটিতে এসে আটকা পড়েছেন ইতালি, কুয়েত ও মালয়েশিয়ার প্রবাসীরা। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জানুয়ারি থেকে শুধু পুরাতন নয়, নতুন কর্মীও নেওয়া শুরু করবে ইতালি। আমি খুব আনন্দিত যে গতকাল ইতালিয়ান সরকার আপনার ঘোষণা করেছেন যে বাংলাদেশকে দে হ্যাভ ইনক্লুডেড ফুসি ফার্মার্স ওয়ার্কস প্রোগ্রামে। এইটাতে আমরা আগে ছিলাম, 8 বছর হলো আমাদের তারা বাদ দিয়ে দিয়েছিল। আমাদের সমস্যা হতো, আমাদের দেশ থেকে যারা আগে গেছেন, গিয়ে কেউ আর ফিরে আসেন না, সিজনাল হয়ে যান কিন্তু ফিরে আসেন না।
সেই জন্য আমরা যেহেতু তাদের আইন ভায়োলেট করেছিলাম, আমাদের বন্ধ করে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন গত বছরে আপনার, সেইখানে তিনি এটা রেজ করেছেন এবং তখন ওরা বলছে যে হ্যাঁ আমরা এটা উইল লুক ইনটু ইট, এবং তারা শেষ পর্যন্ত তারা রাজি হয়ে বিভিন্ন খাতে 31,000 কর্মী নেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। বাংলাদেশ সহ মোট 24টি দেশ থেকে এই কর্মী নেবে ইতালি। এর মধ্যে 12,000 কর্মী স্থায়ী, বাকিদের খণ্ডকালীন কাজের সুযোগ দেওয়া হবে। তো এইখানে আমাদের অনেক লোক যাওয়ার সম্ভাবনা আছে, তবে সেই ক্ষেত্রে আমরা একটা প্রমিসও করেছি। আমরা প্রমিস করেছি আগামীতে যারা সিজনাল যাবে উইল এনশিওর যে তারা ঠিকই তাদের কাজের পরে ফেরত আসে, ওখানে আটকে থাকবে। যদি আটকে থাকে তাহলে আমরা এই অ্যাডভান্টেজটা হারাবো। ইতালিতে কাজে যেতে দেশটির ঘোষণা অনুযায়ী আবেদন করতে হবে অনলাইনে চলতি মাস থেকে 31শে ডিসেম্বরের মধ্যে। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দ্রুত অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো ও পরিষেবা নিশ্চিতে বড় বড় প্রকল্পে অর্থায়ন নিশ্চিতে বাংলাদেশ প্রতি বছরই বড় অঙ্কের বিদেশি ঋণ করে থাকে। এর কোনোটি সরকারি পর্যায়ে, কোনোটি বেসরকারি খাতে। সব মিলিয়ে বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ কত? বিশ্বব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন বলছে সব মিলিয়ে বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $5,700 কোটি বা $57 বিলিয়ন, যেটি 2009 সালেও ছিল $2,530 কোটি। অর্থাৎ এক দশকে বিদেশি ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে 125 ভাগের মতো। এর মধ্যে বড় অংশই কিন্তু দীর্ঘমেয়াদী ঋণ। আমরা যদি দেখি দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ আমাদের প্রায় $4,593 কোটি দাঁড়িয়েছে। এক বছরে বেড়েছে 10.5 ভাগের মতো, অর্থাৎ 2018 সালে ছিল $4,156 কোটি। আর এসব দীর্ঘমেয়াদী বিদেশি ঋণের সুদ বাবদ গুনতে হয়েছে 2019 সালে $63 কোটি। এক বছরের ব্যবধানে কিন্তু এই সুদ পরিশোধের হার কিন্তু বেশ খানিকটা বেড়েছে, প্রায় 31 ভাগের মতো বেড়েছে। 2018 সালে ছিল $48 কোটি। আমরা যদি দেখি দীর্ঘমেয়াদী সুদের ঋণের যে ছাড়, সেক্ষেত্রে প্রায় 2019 সালে কিন্তু বেশ কিছুটা কমেছে। 2019 সালে $918 কোটি ঋণ ছাড় হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কমেছে প্রায় 5 ভাগের মতো। 2018 সালে এই সংখ্যাটি ছিল $970 কোটি। দীর্ঘমেয়াদী বিদেশি ঋণের বাইরে কিন্তু স্বল্পমেয়াদী বেশ কিছু ঋণও বাংলাদেশ নিয়ে থাকে। 2019 সাল পর্যন্ত এমন ঋণের পরিমাণ ছিল $973 কোটি, বেড়েছে প্রায় 7 ভাগের মতো। সব মিলিয়ে বাংলাদেশে মাথাপিছু বিদেশি ঋণের পরিমাণ যদি আমরা দেখি, সেটি প্রায় $342 মার্কিন, যেটি এক দশক আগেও কিন্তু অর্থাৎ 2009 সালে ছিল $226 মার্কিন মতো। অর্থাৎ আমরা যদি দেখি যে বৃদ্ধির হারটি যদি আমরা দেখি, তাতে কিন্তু দেখতে পাবো যে এক দশকে বাংলাদেশের বিদেশি ঋণের মাথাপিছু বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় 50 ভাগের মতো। বিশ্বব্যাংকের যে হিসেব, সেই হিসেব বলছে যে 120টি নিম্ন এবং মধ্য আয়ের দেশের যে মোট বিদেশি ঋণের পরিমাণ কিন্তু দাঁড়িয়েছে প্রায় $8 ট্রিলিয়ন, এবং এটি বেড়েছে এক বছরের ব্যবধানে প্রায় 5.5 ভাগের মতো। অতিবৃষ্টিতে রংপুরে প্রায় 3,000 হেক্টর জমির শীতকালীন সবজি নষ্ট হয়ে গেছে। জেলা প্রশাসন প্রণোদনা দেওয়ার আশ্বাস দিলেও তা কবে নাগাদ পাওয়া যাবে তা বলতে পারছেন না কেউই। ফুয়াদ হাসানের ক্যামেরায় রফিক সরকারের রিপোর্ট। রংপুর সদর উপজেলায় পালিচরা ইউনিয়নের সবজি ক্ষেতের এই দৃশ্য। গত 27 সেপ্টেম্বরের রেকর্ড বৃষ্টিপাতে শীতের সবজি ক্ষেত তলিয়ে গাছ পচে গিয়েছে, পচেছে শীতের আগাম সবজিও। কিভাবে এই ক্ষতি পুষিয়ে উঠবেন তা নিয়ে দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্ত কৃষক। এদিকে বৃষ্টিপাতে সবজি নষ্ট হওয়ায় বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া। সবজি বা মার্কেটে খুব কম তুলনামূলক হিসাবে। এখন সব সবজির দামই বেশি, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। কৃষি বিভাগের তথ্য মতে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ প্রায় 2,000 হেক্টর, আর ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলছেন এর পরিমাণ প্রায় 3,000 হেক্টর। ধার দেনা করিয়ে মূলে করলাম, এই শাক করলাম, বিভিন্ন প্রকার রবি শস্য আর কি করলাম, করার পর এই বৃষ্টিতে সম্পূর্ণ বিলীন। আমার 6 দিনের জমি মূলে জোয়াল মূলে নষ্ট হয়ে গেছে, বুঝছেন। তারপর শাক সবজি ছিল, লাল শাক ছিল, তাও গেছে। পানিতে যাইতে পারে নাই, বাড়ার কোনো রাস্তা পায় নাই, এই কারণে এই পানিটা সম্পূর্ণ জমা থাকার কারণে আমাদের ক্ষয়গ্রস্ত হয়েছে। 15-20 হাজার টাকার মতন আমার চলে গেছে, 1 টাকা বেচতে পাই নাই। এখন মনে করো আবার ফির 5-7 হাজার 10 হাজার টাকা ফেলাই দিচ্ছি, আল্লাহর কাছে আশা করছি যদি দেয় আল্লাহ আর কি। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে তাদের প্রণোদনা দেওয়ার ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আগামী যে সরষা বীজ অথবা ভুট্টা বীজের মাধ্যমে যদি তাদেরকে প্রণোদনা দেওয়া যায়,
তাহলে এই কৃষকরা সরিষা চাষ বা ভুট্টা চাষের মাধ্যমেও তাদের এই ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে পারে। জেলায় রবি মৌসুমে 3000 হেক্টর জমিতে আলুসহ শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে অসময়ে অতি বৃষ্টিপাতের কারণে তা অর্জিত হবে না বলেই সংশ্লিষ্টদের আশঙ্কা। রফিক সরকার, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইতিবাচকভাবে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসইএক্স 30 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4839-এ। মোট লেনদেন হয়েছে 589 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 185টির, কমেছে 98টির, আর অপরিবর্তিত রয়েছে 73টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। পরপর 3 দিন নেগেটিভ থাকার পরে আজকে মার্কেট দিন শেষে পজিটিভ হচ্ছে। দিন শেষে মার্কেট 30 পয়েন্ট বেড়ে 4839-এ দাঁড়িয়েছে, যা গতকালকে চাইতে 0.62% বেশি। কিন্তু আমরা টার্নওভারে নিম্নগতি দেখতে পাই। টার্নওভার 104 কোটি কমে 590 কোটিতে দাঁড়িয়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর ছাড়া অন্যান্য সব সেক্টর আজকে পজিটিভ ছিল। টার্নওভারে আজকে আমরা ইন্স্যুরেন্স সেক্টরের একটি প্রভাব দেখতে পেয়েছি, যা গত কয়েক সপ্তাহের মতো আজকেও অব্যাহত থেকেছে। দিন শেষে ইন্স্যুরেন্স সেক্টর থেকে প্রায় 46% টার্নওভার কন্ট্রিবিউশন ছিল। এছাড়া ফার্মা সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টেক্সটাইল সেক্টর উল্লেখযোগ্য ছিল। এই 3 সেক্টর থেকে সম্মিলিতভাবে প্রায় আরো 25% টার্নওভার জেনারেশন হয়েছে। টপ 20 স্টকেও আজকে আমরা ইন্স্যুরেন্সের প্রভাব দেখেছি। ইন্স্যুরেন্স থেকে টপ 20-তে মোট 13টি স্টক কভার করে নিয়েছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং থেকে একটি স্টক, ফার্মা থেকে 2টি স্টক এবং টেক্সটাইল থেকে একটি স্টক অবস্থান করে নিয়েছিল। বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশগুলো, যারা বিশ্ব রপ্তানি বাণিজ্যের 80% নিয়ন্ত্রণ করে। এর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ চীন 2016 সালের পর থেকে এ পর্যন্ত বৈদেশিক ঘুষ লেনদেনের বিরুদ্ধে একটি তদন্ত শুরু করতে পারেনি, এমন তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি রপ্তানি বিষয়ক গবেষণা প্রতিবেদনে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2011 সালে উড়োজাহাজের ক্রয় আদেশ পাওয়ার জন্য মালয়েশিয়ার এয়ার এশিয়া কোম্পানিকে $5 কোটি ঘুষ দিয়েছিল ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। প্রায় 1 দশক ধরে চলা ঘুষ মামলার নিষ্পত্তি হয় $400 কোটি জরিমানার মাধ্যমে চলতি বছরের শুরুতে। এর পাশাপাশি বিশ্বের 20টি দেশে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগও আছে এয়ারবাসের বিরুদ্ধে। শুধু এয়ারবাস নয়, ঘুষ দুর্নীতির অভিযোগ আছে সিমেন্স, এরিকসন, রোলস রয়েসের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধেও, যাদের বেশিরভাগ ক্ষেত্রেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না নিজ দেশে। 47টি দেশের উপর এক জরিপ চালিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি রপ্তানির প্রতিবেদন বলছে 2019 সালে মাত্র 4টি দেশ বৈদেশিক ঘুষ লেনদেনের বিরুদ্ধে কার্যকরভাবে আইন প্রয়োগ করেছে, যারা বিশ্ব রপ্তানি বাণিজ্যের 16.5% নিয়ন্ত্রণ করে। 2018 সালেও এমন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দেশের সংখ্যা ছিল 7টি, যারা মোট বৈশ্বিক রপ্তানি বাণিজ্যের 27% নিয়ন্ত্রণ করত। অর্থাৎ ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া শীর্ষ রপ্তানিকারক দেশের সংখ্যা কমেছে 1/3-এরও বেশি। শুধু তাই নয়, বিশ্ব বাণিজ্যের 20% বেশি নিয়ন্ত্রণ করা 9টি দেশে আইনের প্রয়োগ ছিল মাঝারি মানের। প্রায় 9.5% নিয়ন্ত্রণকারী 15টি দেশ ঘুষ দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নামমাত্র, আর 19টি দেশে কোনো ধরনের আইনি ব্যবস্থাই নেওয়া হয়নি, যারা বিশ্ব বাণিজ্যের 36.5% নিয়ন্ত্রণ করে। যে দেশগুলোর কাছে আসলে সবচেয়ে বেশি কমপ্লায়েন্স বা আইনানুবর্তিতা, নিয়মানুবর্তিতা এবং অঙ্গীকারের পূরণ প্রত্যাশিত, সেই তথাকথিত উন্নত দেশগুলোর অনেকেই তাদের আন্তর্জাতিকভাবে প্রদত্ত অঙ্গীকার এবং দেশীয় আইন বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। সেটি হচ্ছে যে অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কাজেই দুর্নীতি শুধুমাত্র আমাদের মতো উন্নয়নশীল দেশের একটি ঘটনা নয়, সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। প্রতিবেদন বলছে 2016 থেকে 2019 সালের মধ্যে বৈদেশিক ঘুষ লেনদেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ চীন, যারা বিশ্ব বাণিজ্যের 10.5% বেশি নিয়ন্ত্রণ করে। এমন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রায় 4% বৈশ্বিক বাণিজ্য নিয়ন্ত্রণকারী দেশ জাপানও। একই অবস্থা 2% বেশি নিয়ন্ত্রণকারী দেশ ভারত এবং হংকংয়ের। এসব দেশের অনেকগুলোই আবার বাংলাদেশের শীর্ষ বিনিয়োগ ও বাণিজ্য সহযোগী। যারা রপ্তানিকারক দেশ আমাদের দেশে পণ্য রপ্তানি করছেন, তাদের পক্ষ থেকে যখন এই ধরনের অনিয়ম দুর্নীতিতে প্রবণতা থাকে, তখন
সেটির প্রভাব আমাদের অর্থনীতিতে পড়বে বিভিন্নভাবে। এক হচ্ছে যে আমরা প্রতিযোগিতাপূর্ণ প্রক্রিয়ায় সঠিক মানের প্রোডাক্ট বা পণ্যদ্রব্যাদি আমরা পাবো না এবং যথাযথ মূল্যে সেটি আমরা পাবো না, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে এই যে রপ্তানি বাণিজ্য, আমদানি রপ্তানি বাণিজ্যের মধ্যে যে দুর্নীতি রয়েছে, ঘুষ লেনদেন রয়েছে, সেটির মাধ্যমেই এবং একদিক থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে রাজস্ব আদায় করতে ব্যর্থ হচ্ছি, অন্যদিক থেকে দেশের বিশাল পরিমাণ অঙ্কের অর্থের পাচার হচ্ছে। প্রতিবেদন বলছে, করোনা মহামারীতে দুর্নীতি রপ্তানির এই প্রবণতা আরও বেড়েছে, বিশেষ করে স্বাস্থ্য খাতে, যা আরও বেশি মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে। তাই এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।